আগামীকাল তোমাদেরকে 72 হুরের কাছে পাঠাই দিব, 72টা হুরের কাছে পাঠাই দিবে আমাদের, অর্থাৎ আমাদেরকে সবাইকে শহীদ করবে তারা। আমাদেরকে বলতেছে দখলদার বলতেছে। আমরা সবাইকে বললাম যে আপনারা দৈনিক বাংলা মোড়ে একত্রিত হবেন, ওইখান থেকে আমরা মিছিল নিয়ে এনসিটিভির কাছে যাব। তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রদ্রোহী লোক, সুতরাং তাদের ক্ষেত্রে আমরা আরো চরম চরম মানে কথা বলতে পারি। রাখাল রাহাকে এক হিসেবে জোর করে আমরা এখান থেকে বের করে অথরিটিকে ডাকাইলাম, অথরিটির সাথে কথা বললাম। অথরিটি আমাদের কথা বললেন যে হ্যাঁ আপনাদের কথা মানা হবে, আমরা মিনিস্ট্রিতে চিঠি দিব যে রাখালরার পদত্যাগ, অপসারণ বা অন্যান্য বিষয়ে। আমরা কথা বলে যখন নিচে নামতেছি, নিচে নামার পর দেখি অলরেডি মারামারি শেষ। আদিবাসী গ্রাফিতির পক্ষে যারা আছে তারা মিছিল নিয়ে এসে, আপনারা যারা আদিবাসী গ্রাফিতির বিপক্ষে ছিলেন সেখানে অবস্থান করছেন, তাদের উপরে এসে এভাবে মিছিল নিয়ে ঢুকে পড়েছে আপনাদের সামনাসামনি, ব্যাপারটা কি এরকম? আসলে আমাদের এই যে আদিবাসী শব্দটা যে পাঠ্যপুস্তকে ঢুকিয়েছে, আমাদের একটা ধারাবাহিক আন্দোলন চলতেছিল। আমরা গত 8 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটা সংবাদ সম্মেলন করেছি। যখনই আমাদের চোখে পড়েছে যে পাঠ্যপুস্তকের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে, নবম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ পাঠ্য বই আছে সেইখানে ব্যাক কাভারে একটা গ্রাফিতি দেওয়া হয়েছে যেখানে আদিবাসী যুক্ত আছে। তো হুম। এইটা দেখার পর আসলে আমরা আন্দোলন শুরু করি। এর আগে গত 3-4 মাস আগেও আমরা একই রকম আন্দোলন শুরু করেছিলাম। যখন অন্তর্বর্তী সরকার আসেন তখন থেকেই পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনি জানেন। সেই পরিস্থিতিতে কিন্তু স্টেট ফ্রন্ট সভারেন্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 থেকে 10টা প্রোগ্রাম করেছে এই একই বিষয়ে। হুম। আচ্ছা, তো হঠাৎ করে যখন আমরা দেখলাম যে পাঠ্য বইয়ের পেছনে এরকম একটা শব্দ আছে, তখন আমরা আন্দোলন শুরু করি। এর কারণ হচ্ছে যে আসলে আমরা বারবার বলতেছি যে আদিবাসী শব্দটা একটা বিচ্ছিন্নতাবাদী শব্দ, অর্থাৎ যারা আদিবাসী দাবি করে এবং তাদেরকে যারা সমর্থন করে তাদের প্রত্যেকে আমরা বিচ্ছিন্নতাবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের দোষর বলতেছি। তো কেন বলতেছি এটা আমরা একটু পরে বলবো। আমরা একটু ফ্যাক্টটা বলি, আসলে ওই দিন কি ঘটেছিল, পরশুদিন মারামারিটা হুম। সূত্রপাত কিভাবে কারা করলো। তো হুম। সেটা হচ্ছে যে আমাদের এই যে ধারাবাহিক আন্দোলন চলতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 8 তারিখে, গত 8 তারিখে আমরা সংবাদ সম্মেলন করে দাবি জানাই। এবং দাবিতে ছিল যে যদি এই এই গ্রাফিতিরা না সরায় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাব। কিন্তু এনসিটিভি আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি, ফলে আমরা গত 12 তারিখে একটা সমাবেশের ডাক দিই। অবস্থান কর্মসূচি, সেটা হচ্ছে এনসিটিভির সামনে। তো ওখানে আমরা সমাবেশ করি, পরবর্তীতে এনসিটিভির সাথে আমাদের কথা হয় এবং ওনারা আমাদের আমাদের দাবি মেনে নেন এবং বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন। তো ওনারা পরবর্তীতে আমাদের আংশিক দাবি মেনে নিয়েছেন, অর্থাৎ গ্রাফিতিটা পরিবর্তন করেছেন। গ্রাফিতিটা পরিবর্তন করেছেন। আচ্ছা, তো গ্রাফিতি পরিবর্তন করেছেন, কিন্তু আমাদের আরেকটা দাবি ছিল যে এই গ্রাফিতি দেওয়ার পিছনে রাখাল রাহা নামক জনৈক ব্যক্তি আছে যাকে পরিমার্জন কমিটিতে রাখা হয়েছে। রাখাল রাহা এনসিটিভির কেউ না, জাস্ট বাইরে থেকে তাকে পরিমার্জন কমিটিতে রাখা হয়েছে। হুম। আমাদের দাবি ছিল তাকে পদত্যাগ করতে, তার অপসারণ করতে হবে। পাশাপাশি এটার সাথে কারা জড়িত একটা তদন্ত কমিটি গঠন করতে হবে, যেহেতু বিষয়টা খুবই সেন্সিটিভ। এটা সংবিধান বিরোধী, রাষ্ট্রের অনেক প্রজ্ঞাপন বিরোধী, এবং এটা একটা বিচ্ছিন্নতাবাদী পরিভাষা। এই জন্য হুম। তার পদত্যাগ তার অপসারণ দাবি করেছি। তো যাই হোক, যখন আমাদের দাবি আংশিক মানা হলো, রাখাল রাহার ব্যাপারে কোনো কথা হলো না, কোনো অফিসিয়াল বিবৃতি এনসিটিভি দেয় নাই এবং কোনো কমিটি গঠন করে নাই, তখন আমরা আবার পূর্ব ঘোষিত আন্দোলনের ধারাবাহিক কার্যক্রম হিসেবে গত 15 জানুয়ারি আমরা আবার আন্দোলনের ডাক দেই। আমরা এনসিটিভির সামনে বিক্ষোভ সমাবেশে ডাক দেই। তো আমাদের বিক্ষোভ সমাবেশটা ছিল দুপুর 11টায়, সকাল 11টায়। তো আমরা যথাসময়ে থাকার কথা। তো আমরা হঠাৎ করে পরবর্তীতে জানলাম যে আহ, আহ, বিচ্ছিন্নতাবাদী যারা আছে উপজাতি, তারাও একই সময়ে প্রোগ্রাম ডেকেছে, তবে সেটা হচ্ছে আপনার টিএসসি তে। তারা 11টা বাজে টিএসসি তে বিক্ষোভ সমাবেশ করবে। বিক্ষোভ সমাবেশ শেষে তারা হয়তো বা এনসিটিভি ঘেরাও করতে পারে, এরকম একটা আমরা শুনেছি। তো আমরা আমরা স্টেপ অফ সভারেন্টি যখন জানলো যে উপজাতিরা হচ্ছে টিএসসি তে এক হবে, তখন আমরা চিন্তা করলাম আমরা টিএসসি তে যদি যাই তাহলে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। আমরা সংঘর্ষ এড়ানোর জন্য আমরা সবাইকে বললাম যে আপনারা দৈনিক বাংলা মোড়ে একত্রিত হবেন, ওইখান থেকে আমরা মিছিল নিয়ে এনসিটিভির কাছে যাব। তো ওইখান থেকে আমরা মিছিল নিয়ে এনসিটিভির কাছে যাই, যথাযথভাবে আমাদের প্রোগ্রাম চলতে থাকে, বিক্ষোভ সমাবেশ। এক পর্যায়ে এনসিটিভি জিয়াউল হক ভাই, কর্তৃপক্ষ থেকে। হুম। জি। জিয়াউল হক ভাই, আমি আপনার কাছে একটু সম্মান রেখে আপনার কাছে রিকোয়েস্ট করতে চাচ্ছি। আপনি বারবার বলছেন উপজাতি উপজাতি, এই উপজাতি শব্দটি, ওয়ার্ডটি আপনি ইউজ করবেন না। দেখেন শাক ভাই, আপনার কাছে এটা কেমন মনে হয়, এটা আমি একটা সাংবিধানিক শব্দ আমরা বলতেছি। আমরা আমারও প্রশ্ন আপনি আছে, এটা আমার দাবি প্রশ্ন তুলতে আছে, পারেন। আগে ওনার স্টেটমেন্টটা শেষ করি, এরপরে আছি আপনারও। আমরা ওই মূল আলোচনার বিষয় এবং বিতর্ক বিষয়টাই ওখানে যেটা আপনি তুললেন জনাব শাক, আছি। আ- ওনার কাছে বলবো, আগে ওনার পর্বটা শেষ করুন, ওনার কথাগুলি শেষ করুন। হুম। আর নিশ্চয়ই শাক ভাই, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি আপনার সাথে। যারা আসছিল ওই দিন বিচ্ছিন্নতাবাদের দাবি নিয়ে, তারা উপজাতি তো একটা ভালো জিনিস, তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রদ্রোহী লোক।
সুতরাং তাদের ক্ষেত্রে আমরা আরো চরম চরম মানে কথা বলতে পারি। যাই হোক, না এখন বিষয়টা হলো সেটা যে আমরা সেটা তো সেটা বলবেন, কিন্তু আমি এটা জানতে চাই, আপনি আপনার পর্বটা শেষ হলে বলতে চেয়েছিলাম যে আদিবাসী কেন বিচ্ছিন্নতাবাদীর সাথে আপনি যুক্ত করছেন, আদিবাসীরা কেন বিচ্ছিন্নতাবাদী হবে? এখন হতে পারে আচ্ছা ধরুন খোয়াচিনকে বা আপনারা উপজাতিকে ইঙ্গিত করে যেটা বলেছেন সে নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আদিবাসী শব্দ নিয়ে কেন আপত্তি থাকবে? আর গ্রাফিতি হিসেবে বইয়ের মলাটে আদিবাসী শব্দটা বা আদিবাসীর গ্রাফিতি থাকলে সমস্যাটা কোথায়? আচ্ছা ভাই, আমি এটা আসতেছি, আমি এটা বলবো। আমি একটু জাস্ট প্রেক্ষাপটটা শেষ করি। সেটা হচ্ছে আমরা যখন আন্দোলন করতেছিলাম এনসিডিবির নিচে, তখন এনসিডিবি কর্তৃপক্ষ আমাদেরকে ডাকলেন যে চেয়ারম্যান স্যার আপনাদের ডেকেছেন কথা বলার জন্য। আমরা বললাম হ্যাঁ, কথা বলেই তো সমাধান করতে হবে। তো আমরা গেলাম, প্রথম আমাদেরকে 4 তলায় বা 5 তলায় বসিয়ে রাখলেন অনেকক্ষণ। চেয়ারম্যান আসতেছে না। পরে আমাদেরকে বলা হলো যে চেয়ারম্যান স্যার 6 তলায় আছেন, আপনাদের ওইখানে যেতে বলছেন। আমরা বললাম ওকে। হুম, 6 তলায় গেলাম, গিয়ে আমরা চেয়ারম্যানকে পেলাম না। পেলাম হুম, কাকে? রাখাল রাহাকে দেখলাম। রাখাল রাহাকে আমাদের সাথে বসিয়ে দেওয়া হয়েছে কথা বলার জন্য। এটা হুম, খুবই বিব্রতকর ছিল। আমরা বললাম আমরা তো তার অপসারণ দাবিতে আজকে আমাদের এত বড় একটা আন্দোলন, তার সাথে আমরা কেন কেন কথা বলবো? এখানে সে তো অথরিটি না, তার সাথে কেন কথা বলবো? জোর করে আমাদের বসাই দেওয়া হলো। এবং রাখাল রাহা কাল ক্ষেপণ করতেছিল যে বারবার বলতেছিল আমার কথা শুনতে হবে। আমরা বললাম না, আপনার সাথে আমরা কোনো কথা বলবো না। আপনি কথা বলতে চাইলে সেটা পরবর্তীতে আমরা দেখবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সময় কম। এদিকে উপজাতিরা আসবে এখানে, তারা বিক্ষোভ সমাবেশ এখানে করবে। সুতরাং দুইটা দল মুখোমুখি হইলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তে আপনি সময় নেবেন না, অথরিটিকে আসতে বলেন। তখন সে একইভাবে সে মানে কালক্ষেপণ করলো। প্রায় আমাদের 10 মিনিট সময় সে লেট করলো। হ্যাঁ, এইদিকে আমাদেরকে বারবার বলতেছিল পুলিশ যে ভাই তাড়াতাড়ি করুন, তারা কাছাকাছি চলে আসছে। আমরা কারা? বললাম আমরা তো তাড়াতাড়ি করার জন্যই, মানে বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপটা আছে যারা আদিবাসী দাবি নিয়ে এখানে আসতে চাচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, তারা এখানে আসতে কাছাকাছি চলে আসছে। তো আমরা হুম, পুলিশকে বললাম ভাইয়া 5টা মিনিট অপেক্ষা করুন, আমরা আসতেছি, একটু ঠেকায় রাখেন, আমরা এসে ঘোষণা দিয়ে আমরা চলে যাব। আচ্ছা। তো চলে যাব বলতে তাদের ভয়ে চলে যাব বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যাতে সংঘর্ষ না হয়, মুখোমুখি একটা সংঘর্ষ না হয় এই জন্য। আচ্ছা। তো আমরা আমরা কথা বললাম পরবর্তীতে। রাখাল রাহাকে এক হিসেবে জোর করে আমরা এখান থেকে বের করে অথরিটিকে ডাকাইলাম, অথরিটির সাথে কথা বললাম। অথরিটি আমাদের কথা বললেন যে হ্যাঁ আপনাদের কথা মানা হবে, আমরা মিনিস্ট্রিতে চিঠি দিব যে রাখাল রাহার পদত্যাগ, অপসারণ বা অন্যান্য বিষয়ে। আমরা কথা বলে যখন নিচে নামতেছি, নিচে নামার পর দেখি অলরেডি মারামারি শেষ। তখন নিচে নামার পরে আমরা পুলিশকে বললাম যে আপনাদেরকে 5 মিনিট বলছিলাম ওনাদেরকে তাদেরকে আটকে রাখার জন্য যারা ক্ষুদ্র হুম, নৃগোষ্ঠী, আপনারা পারলেন না। তখন বললো যে আমরা আটকে রেখেছিলাম কিন্তু আমাদের ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করেছে। একই হুম, সাথে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদের সাথে কথা বললাম, তারাও একই কথা বললো যে যারা এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা ব্যারিকেড ভেঙে জোর করে আমাদের উপর অ্যাটাক করে। পরবর্তীতে আমরা রক্ষার্থে যা যা করা দরকার সেটা আমরা করেছি। তো এই যে একটা বিষয়, এটা আপনি ভিডিওতে দেখবেন, কালের কন্ঠের ভিডিওতে এসছে। এবং আরেকটা ভিডিওতে এসছে একজন সাংবাদিকের, সে বারবার বলতেছে তো রং মাখা হয়েছে, রং মাখা হয়েছে, একজন সাংবাদিক বারবার বলতেছিল। অর্থাৎ তাদের যে একটা পরিকল্পিত উদ্দেশ্য ছিল, এটার সাথে সরাসরি রাখাল রাহা জড়িত ছিল। আমি যেটা পরবর্তীতে বুঝতে পেরেছি, রাখাল রাহা আমাদের সবাই কেমন কেন কেন করেছে, কারণ তাদের পরিকল্পনা ছিল এখানে একটা সহিংস কার্যক্রম ঘটাবে। এবং সহিংস কার্যক্রম ঘটিয়ে ইস্টার্ন ফর সভারেন্টিকে বিতর্কিত করাই তাদের উদ্দেশ্য ছিল, এবং তারা সেটাতে সফল হয়েছে। কারণ তারা এই পুলিশের কাছে ব্যারিকেডের কাছাকাছি এসে অলরেডি তখনও পুলিশের ব্যারিকেড তারা ভাঙতে পারেনি, রং লাগানো শুরু করেছে এবং বলতে শুরু করেছে যে আমাদেরকে আহত করেছে, নাটক শুরু করেছিল। এরপর জোর করে পুলিশ তাদেরকে বলতেছিল যে আপনারা একটু ওয়েট করেন, ইস্টার্ন ফর সাবারেন্টের কার্যক্রম শেষ, তারা এখনই চলে যাবে। কিন্তু তারা সবকিছুকে উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের শিক্ষার্থীদের উপর তারা হামলা করে বসে। পরবর্তীতে আমাদের শিক্ষার্থীরা তাদের তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়। এখন বিষয়টা হলো যে এই যে মানে যারা বিচ্ছিন্নতাবাদের একটা দাবি নিয়ে তারা আসলো। এবং আপনি সাগর ভাই জেনে থাকবেন আজকে কিন্তু গতকাল কিন্তু মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে। আজকে আমরা কাগজে পেয়েছি, সেই মামলায় আমাদের অনেককে আসামি করা হয়েছে। তো এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক, কারণ হচ্ছে যে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে এটি বিচ্ছিন্নতাবাদের আজকে বিরুদ্ধে। মতিঝিলে আমাদের এই যে আমাদের মিছিলটা দাবিটা ছিল। এই যে মিছিলটা আসছে, যে সংঘর্ষের ঘটনা এরা হলো জি ইয়ে না, আহ, এই যে মিছিলটা আসতেছে এই হলো এরা কারা? এই মিছিলটা হলো ইয়ে যারা আদিবাসী দাবিতে আন্দোলন করছে তাদের, এই তো? জি 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 তারা জি মিছিল নিয়ে আসছে, আর এখানে আপনারা আগে থেকে প্রস্তুত ছিলেন, আপনাদের যারা আন্দোলন করছিলেন?
আমাদের প্রস্তুত বলতে আমরা আন্দোলন করতেছিলাম একটা জায়গায় এনসিটিভির হ্যাঁ, নিচে। আপনারা এখানে আমাদের আন্দোলন কিন্তু করছিলেন অনেক আগে থেকেই ছিলাম। অনেক আগে থেকে এইটি আজকে মতিঝিলে এই যে তারা মোটামুটি একটা যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটির পুলিশের মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে, রাইট? পুলিশ সেখানে জি জি থাকা পুলিশ এইটি আজকে মতিঝিলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটির প্রথম ফুটেজ, যেটি 12:49 প্রথম আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এসে পুলিশের বাধাকে উপেক্ষা করে যেখানে স্টুডেন্ট ফর সভরেন্টি অর্থাৎ তাদের কর্মসূচি মিছিল স্লোগান দিচ্ছিল আপনারা সেখানে উপস্থিত ছিলেন। তার মানে আদিবাসী গ্রুপটা এসে আদিবাসীদের দাবিতে যারা আছে, আদিবাসী গ্রাফিতির পক্ষে যারা আছে, তারা মিছিল নিয়ে এসে আপনারা যারা আদিবাসী গ্রাফিতির বিপক্ষে ছিলেন সেখানে অবস্থান করছেন তাদের উপরে এসে এভাবে মিছিল নিয়ে ঢুকে পড়েছে আপনাদের সামনাসামনি। ব্যাপারটা কি এরকম? জি 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 এখানে ঢুকে এসে পড়েছে এবং তারা হামলা সংঘর্ষে করেছে, জড়ায়। ঢুকে পড়েছে এবং এরপরে হামলা আরেকটি করেছে। ফুটেজ রয়েছে যেখানে এখন দেখবেন বলেন। অর্থাৎ পুলিশ এবং যে স্টুডেন্ট ফর সভরেন্টি এবং আদিবাসী ছাত্র জনতা যারা রয়েছে তারা দুই পাশে রয়েছেন। এর মধ্যে আবার সেকেন্ড টাইম কিন্তু সংঘর্ষে জড়ায়, যেখানে মিডিয়াতে যেটি অনেক বেশি আচ্ছা, আমরা এর চেয়ে বেশি এখানে দেখাতে পারছি না, কারণ এরপর মারামারি বা অন্য কিছু আছে যেগুলি হয়তো আমার কপি ভাইলেশন হতে পারে ফেসবুকে। আমি এতটুকু একটু দেখাচ্ছি কারণ আপনার কথার সাথে একটু মেলানোর চেষ্টা করছি। আপনি বলছিলেন আপনারা সেখানে ছিলেন, এর আগে আপনাদের উপরে এভাবে তারা আসার কারণ আমি একটু একটু মানে সবকিছু মিলিয়ে একটু শুনতে চাই। পরে আপনি এসে নিচে এসে কি দেখলেন যে অলরেডি মারামারি করে সবকিছু শেষ? আপনি তো এই সময় এই শেষ মারামারির সঙ্গে আপনি সবকিছু। ছিলেন? না না, মারামারির মধ্যে ছিলাম না আমরা, এসে দেখি মারামারি শেষ অলরেডি। অলরেডি মারামারি শেষ। তো আচ্ছা, পরে এখন তারা হামলাটা কেন করে আসলে? বিষয়টা হলো তারা কিন্তু গতকাল রাত থেকেই, মানে গতকাল বলতে যেদিন সমাবেশটা হবে তার আগের দিন রাত থেকে আমাদেরকে থ্রেট দেওয়া শুরু করেছে। আমার কাছে ভাই স্ক্রিনশট আছে, তাদের কমেন্টের মধ্যে তাদের পোস্ট আছে, তারা বলতেছিল যে আগামীকাল তোমাদেরকে 72 হুরের কাছে পাঠাই দিব, 72টা হুরের কাছে পাঠাই দিবে আমাদের, অর্থাৎ আমাদেরকে সবাইকে শহীদ করবে তারা। আমাদেরকে বলতেছে দখলদার বলতেছে, আবার খুব গালিগালাজ করছে খারাপ ভাবে। তারপরে এই যে লিখছে দেখেন যে এখানে আমি প্রিন্ট করে আনছি, তারা লিখছে যে এবার যুদ্ধে নামবো, তারা যুদ্ধে নামবে। হ্যাঁ, মানে এরকম নানান ধরনের উগ্র কথাবার্তা তারা বলতেছিল। মানে এইটা হচ্ছে তাদের একটা চরিত্র, কারণ তো তারা তাদের মানে পক্ষের লোকজন তো উনিশ বেশি হাসপাতালে আছে। আমি যতটুকু কথা বলেছি তারা কেউ আহত, তারা কেউ তাদের মাথায় প্রায় 12টা সেলাই লেগেছে, এই ধরনের অভিযোগ শুনতে পাচ্ছি। আপনাদের পক্ষ থেকে তাদের উপর হামলা করা হয়েছে? আপনাদের পক্ষে কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, আমাদের আমাদের পক্ষ থেকে 15 থেকে 16 জন আহত হয়েছে। এবং অলরেডি আমাদের একজনের মাথায় 4টা শিলি, একজনের ওরা চাকু নিয়ে এসেছিল, পিঠে অনেকগুলা দাগ আছে যে চাকু দিয়ে আঘাত করার। এরকম বেশ কয়েকজনের আহত আছে, 4-5 জন হসপিটালাইজড, আর বাকিগুলো প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছে। তো এটা ছিল ফ্যাক্ট আর কি।